বুঝলি হিমালয়, আমাকে ভালোবাসতে বুকের পাঠা লাগে, পাঠা। যার তার সাথে এই মেয়ের সম্পর্কে জড়াবে না। শুনেছি তোর বাড়ির আশেপাশে অনেক প্রজাপতিরা উড়ে বেড়ায়, তা তাদের এই মীরের ছবি দেখিয়েছিস তো? বলেছিস তোর মীর ভাইয়ের মতো সুদর্শন পুরুষ পুরো আনন্দনগরে একটাও নেই। পাঠা তো কুচকুচে কালা, কিন্তু মীর ভাই তুমি তো ভেড়ার চামড়ার মতো সাদা। তোমার বুকের পশমও তো নেই। পাঠা আসলো কোথা থেকে? আরে গাঝির নানি, লম্বাতে ঠিকই ফুপুকে ছাড়িয়ে নিয়েছিস। তোর বুদ্ধি আসলেই হাঁটুর নিচে। এই পাঠা সেই পাঠা নয়, এই পাঠা মানে হলো সাহস। তা বুঝলাম, কিন্তু আমার হাঁটু তো ঢাকাই থাকে, বুদ্ধি অত নিচে নামলো কিভাবে? এই, তোর ইঞ্জিনিয়ার বাপ কি যন্ত্রের সাথে তার ব্লেন্ডার করে খাইয়ে তোকে মানুষ করেছে রে? কথায় তো পেঁচাস কেন? এই ফুপু, ছোটবেলায় আমাকে দুধ ডিম খাওয়ানোর জন্য বাঁশের কঞ্চি দিয়ে মারতে। তা তোমার মেয়েকে কি খাইয়েছো শুনি? আশা পানের খিলিটা মাত্রই মুখে পড়ছিল, মীরের কথা শুনে ব্যঙ্গ করে প্রত্যুত্তর দেয়। তুই দুধ ডিম কিভাবে খেতিস সবাইকে সেই গল্পটা শোনাবো? ক্ষমা করো মা, ক্ষমা করো আমায়। তোমার আর তোমার মেয়ের পেছনে আর কখনো লাগবো না বলে দিলাম। এই আমি চললাম। কিন্তু আমি তো জানতে চাই মীর ভাই, মা সবসময় তোমার মতো হতে বলে, তোমার পা ধুয়ে পানি খেতে বলে। সেটা তো আর খাওয়া যাবে না। তুমি বরং দুধ ডিম একসাথে খাওয়ার পদ্ধতিটা বলে দাও, যেন আমিও তোমার মতো আক্কেলওয়ালা হতে পারি। হিমার বোকা কথায় আশা আশাহত দৃষ্টিতে মীরের দিকে তাকায়। দুজনেই তাৎক্ষণিক চোখে চোখে ইশারায় কিছু কথা বলে নেয়, যার মামাত্ম হলো এই গাধি কি সত্যি তোমার মেয়ে? জন্মের আগে কি খাইয়েছিলে ফুপু, এমন আক্কেলহীনা হয়েছে? আমি তো বাদাম দুধ বেশি বেশিই খাইছিলাম। ছোট ছেলে তো ঠিকই আছে, বড়টা বাবার মতো হয়েছে। চোখের খেলা হিমা না বুঝলেও নীরবতায় কিছুটা বিরক্ত হয়। ঘরে যেতে যেতে মীরের উদ্দেশ্যে বলে যায়, বেশি কথা না বলে সাদা পাঠা খুঁজে নিয়ে আসো মীর ভাই, আমার বুকের পশম গজাতে হবে তো। মেয়ের কথায় আশা খিলখিল করে হেসে পান মুখে দেয়। এদিকে মীর হতভম্ব হয়ে পশমহীনা বুকে নজর দিয়ে বলে, পশমহীনা বুক নিয়ে তোর এত চিন্তা কেন হিমা? খোলা জানালা, দক্ষিণা বাতাসে মন প্রাণ দোলা খাচ্ছে। সতেজ গাছপালা হিমাকে ডেকে যেন বলছে, আয় তো একটিবার, ছুঁয়ে দিয়ে যা তোর পায়ের পরশ। সবুজের রাস্তা নাই। আনন্দনগরে বেড়াতে আসলেও হিমার জন্য একটি কামরা বরাদ্দ থাকে, এবং সে সেই কামরাকে নিজের মতো সাজিয়ে রাখে। প্রবেশদ্বারে বড় বড় অক্ষরে সতর্কবাণী লেখা, ভিতরে প্রবেশ নিষেধ। হিমার স্বভাবের জন্য মূলত আশা নিজেই লিখে রেখেছে। পাড়াপড়শির ভাই বোনেরা আসলে কথার ছন্দে যদি হিমার চাঞ্চল্যতা প্রকাশ পায় এই ভয়ে। বাহার সে ক্যা বাত, অন্দর সে ইয়ে বাত। সাদা কুর্তির সাথে সিলভার রঙের গহনা পরিধান করে চোখে মোটা করে কাজল দিচ্ছিল হিমা। মীরের কথায় হাত ফসকে কাজল নিচে পড়ে যায়। এদিকে মীর জানালার প্রান্তে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। আন্দার বাহারের ব্যাপারটা বুঝলাম না মীর ভাই, তুমি কি হিন্দির উপরে মাস্টার্স করতে চাইছো নাকি? হিন্দি আবার শিখতে হয় নাকি হিমালয়? স্টার প্লাস এবং কালার্সের রেগুলার দর্শকরা এমনিতেই হিন্দি ভাষায় পটু হয়ে যায়। কিন্তু আমি তো স্টার ওয়ান দেখে শিখেছি। তুমি কোন সিরিয়ালের কথা বলছো? দরজায় হুমকিওয়ালা ধমক আর ভেতরে করা হচ্ছিল রঙ্গলীলা চমক। আমি এই সিরিয়ালের কথা বলছি। যাই হোক, একজন ছেলের সামনে এভাবে থাকতে লজ্জা করছে না? তুই অন্যাবিহীন কি করছিস হিমা? কথা ছলে হিমা নিজের অবস্থার কথা ভুলে গিয়েছিল। ঝটপট ওড়না গায়ে দিয়ে নতজানু হয়ে বলে, আমি কি জানতাম তুমি দুষ্ট লোকেদের মতো জানালায় উকি দেবে? হিমার কথাই মীরের কাশি উঠে গেল। পিচ্চি বাচ্চা মেয়েটা এভাবে যে মীরকে সামনাসামনি লজ্জা দিয়ে ফেলবে ভাবতে পারেনি। নিজেকে কিছুটা সংযত করে সে বলে, ছোট হয়ে বড়দের মুখের ওপর কথা বলিস? ফুপি তোকে এই শিক্ষা দিয়েছে? শিক্ষা তো অনেক কিছুই দিয়েছে, তোমার সামনে কোনটা পেশ করব? মীর চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ত্যাগ করে নেয়। হিমার স্বভাবের ব্যাপারটা সে ভুলেই গিয়েছিল। বলছিলাম কি, তোর হাতে পায়ে তো পশমে ভরপুর, বুকেও কি? এই জন্যই কি বিপরীত মানুষের বুকের পশম চাইছিস? হিমা নির্বাক, পিট পিট চোখে কিছুক্ষণ তাকিয়ে মীরের কথার মর্মার্থ বোঝার চেষ্টা করেছে। পরিশেষে বুঝতে পেরে জানালার কাছে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চিৎকার করে ওঠে সে, মীর ভাই, তুমি এই কথা জিজ্ঞেস করতে এসছো? তোমার লজ্জা শরম কিছুই নেই নাকি? নাকি বোতলওয়ালার কাছে বিক্রি করে দিয়েছো? যাও এখান থেকে, আমি আম্মুকে সব বলে দিব।
শক্ত জমিনে পড়ে মীর ভালোই ব্যথা পেয়েছে। হাতের কনুইয়ে ঘষতে ঘষতে উত্তর দেয়, তুই তো আমায় গরম ধাঁধায় রেখে এসেছিলি, এখন আমি জানতে চাইলেই দোষ। মীরের কোনো কথা না শুনে হিমা জানালা আটকে দেয়। আধা ঘন্টা পর হিমা দর খুলে বাহিরে বের হতে দেখতে পায় তার মামা মাথায় হাত দিয়ে বসে আছে। পাড়া প্রতিবেশীর কিছু ছেলেপেলেরা কাউকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে আছে। হিমা সামনে এগিয়ে মানুষটাকে দেখা মাত্রই চিৎকার করে বলে, ইয়া আল্লাহ, আমি বলেছি বলে হাতে পায়ে চামড়ে ছিলে ভেড়ার পশম লাগিয়েছ মীর ভাই। পরন্ত দুপুরে বইয়ের ভেতরে ডুবেছিল রাদিফ। বাহিরে চিৎকার চেঁচামেচি শুনে বই হাতেই বের হয়ে আসে সে। দূর থেকে মূর্তির মতো মামাতো বোন হিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে। কাছে এসে হিমাকে ধাক্কা দিয়ে বলে, কিরে, দিন দুপুরে ভূত দেখলি নাকি? হেসে কথা বলে পাশ ফিরে তাকাতেই থমকে যায় রাদিফ। সাদা কাপড়ে কপালে এবং হাতে ব্যান্ডেজ করা মেয়ের চেয়ারে বসে ব্যথায় কুকড়াচ্ছে। হিমা তাকে দেখেই হ্যাং হয়ে দাঁড়িয়েছিল। মীরকে সকালেই ভালো দেখেছিল রাদিফ। এই সময়ের মধ্যে অঘটন কিভাবে ঘটালো বিষয়টি রাদিফকে ভাবাচ্ছে। সে নিশ্চিত হওয়ার জন্য মীরের কাছে গিয়ে হাতে থাকা বই দিয়ে পিঠে আস্তে করে আঘাত করে। ভীত অসুস্থ রোগীর সামনে ইঞ্জেকশন আনলে যেমন চিৎকার চেঁচামেচিতে ডাক্তারের কান ছেলাবালা করে দেয়, তার চেয়েও দ্বিগুণ আওয়াজে চিৎকার করে উঠে, আমার হাত মেরে ফেললো রে, মেরে ফেললো। মনে হচ্ছে এই বাড়ির সবাই আমার শত্রু। কিন্তু রাদিফ ভাই তো আপনার পিঠে মেরেছে। পিঠের আঘাত কি বুলেটের গতিতে এসে আপনার হাতের মধ্যে ঠেকেছে মীর ভাই? ভরা সবার মাঝে অবাঞ্ছনীয় কথা একজনই বলতে পারে, আর সে হলো হিমা। রাদীপ হিমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে অপরাধীর ন্যায় মীরের পিঠ বুলিয়ে ক্ষমা চায়। সরি রে, আমি ভেবেছি মজা করছিস। তা এসব কিভাবে হলো? মীর যেন এই সুসময়ের অপেক্ষা করছিল। আর চোখে সে হিমাকেও দেখে নেয়। একরাশ দুঃখ ভরা কণ্ঠে প্রত্যুত্তরে বলে, এই বাড়ির কেউ আমার ভালো চায় না রে। একজন তো কথায় কথায় খোঁটা দেয়, আরেকজন আমার পশমহীনা বুক নিয়েও উপহাস করে। কোথায় যাব বল? হিমা এতক্ষণ চুপ করে থাকলো, এবার হুঙ্কার ছুড়ে দেয়, তোমার হাত পচে যাক মীর ভাই, সাথে ঠোঁট এবং সেখানে পোকা ধরু, যেন আর কথা বলতে না পারো। হিমার রাগান্বিত কথার মর্মার্থ কেউ বুঝলো না, একমাত্র মীর ছাড়া। মীর আর চোখে হিমার চলে যাওয়া দেখে আবারও আর্তনাদ করে ওঠে। আনন্দনগরে আসলে আশার কৈশোরে দিনের কথা মনে পড়ে যায়। জিলে বিলে কতই শাপলা ও কচুরিপানার ফুল কুড়িয়ে নিচে আসত সে। পাড়ার এমন কোনো ফল ফুলের বাগান নেই যেখানে আশার পা পড়েনি। গ্রামের নাম ডাক পরিবারের মেয়ে বলে কখনো ছাড় পেত, আবার কখনো এই নাম যশই তাকে বিচারের দরবারে উপস্থিত করত। বিকালের স্নিগ্ধ বিকেলে মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছেন আশা, সাথে রাদীপ, মারিয়াও রয়েছে। কৈশোরের মজার মজার ঘটনা মেয়েকে বলছেন। রাদীপ বরাবরের মতোই চুপচাপ ফুফির কথা শুনছেন। হিমা মারিয়া ছটফটে ভাব, এদিক সেদিক দেখছে। হিমা রাদীপের মতো শান্ত ভদ্র ছেলে আর কোথাও দেখেনি, যেখানে মীর একদম রাদীপের বিপরীত। মাঝে মধ্যে হিমার ভাবনায় আসে, মীর ভাইয়া কেন গ্রামে জন্মায়নি? গ্রামে থাকলে তো তার মায়ের মতো সেও বাদরামি করতে পারত। রাদিফ ভাইয়া শহরে থাকলে পড়াশোনা করে অনেক বড় চাকরি করতে পারত। হিমা ফুচকা খাবে? হিমা ভাবনায় বিভোর হলে সহজেই ফিরে আসতে পারে না। এটাও তার একটি বদ অভ্যাস। ভাবনার জগতে নিজস্ব ব্যক্তিদের কতটা হেনস্থা করে তা যদি কেউ অবলোকন করতে পারত, তাহলে হিমাকে বলতো। তুই আর ভাবিস না হিমা, আমি তোর ভাবনায় আসতে চাই না। মারিয়ার ডাকে হুঁশ ফিরে সে ভাব নিয়ে বলে, জন্মদিনের আগ পর্যন্ত তো সকল খাবারের বিল আমি পরিশোধ করবো মারু। এই রাজীব ভাইয়া, তুমি কিন্তু আমাদের সাথে থাকবে। প্রত্যুত্তরে রাদীপ মাথা সায় দিয়ে আশার বলা গল্পে মনোযোগ দেয়। রাদীপ হিমার বড় মামার ছেলে আর মারিয়া হিমার ছোট খালার মেয়ে। হিমার মায়েরা এক ভাই দুই বোন। পিঠে পিঠি বোন হওয়ায় আশা ছিল বড্ড আদরের। ভাই তো 2 যুগ পূর্বে নিজের পছন্দের পাত্রের সাথে বিবাহ করে পুরান ঢাকায় বাড়ি দিয়েছিল সে। বিয়ের 6 বছর পর হিমার জন্ম হয়। এ বছরই হিমা 18 বছরে পা দিবে এবং সেটা আগামী সপ্তাহেই। মজার বিষয় হচ্ছে আশা এবং আতিকের বিবাহ বার্ষিকী একই দিনে। প্রতি বছর একসাথে জন্মদিন ও বিবাহ বার্ষিকী পালন করা হয়। এবার আনন্দনগরে জন্মদিন পালন করার ইচ্ছে।
বিকেলের ভ্যাপসা গরমের মাঝে এক টুকরো বাতাস মনে প্রাণে দোলা দেয়। নদীর পাড়ে আসলে তো কথাই নেই। আনন্দনগরের পরিচিত স্থান ওয়াদ্দার দিঘি। বিশাল বড় পুকুরের দুই প্রান্তে 4টা দিঘি রয়েছে। তার মধ্যে একটি দিঘির সিঁড়ি ভেঙে অকেজো হয়ে আছে। হিমারা দল বেঁধে সেখানেই এসেছে। দিঘির শেষ সিঁড়িতে দুহাত মেলে ধরে, প্রকৃতির সতেজ নিঃশ্বাসে রন্ধ্রে মিশিয়ে নেয়। প্রকৃতিও আজ হিমার তালে দুলছে অবিরাম। মায়ের অ্যান্ড্রয়েড ফোন রাদীপের হাতে ধরিয়ে নানুবাড়ির বিশেষ মুহূর্ত ক্যামেরা বন্দি করে নেয়। রাদি ভাইয়া, মায়ের সাথে ছবি তুলবো, দাঁড়াও একটু। আশা দিঘির ওপরেই দাঁড়িয়েছিল। হিমাকে দ্রুত উঠে আসতে দেখে সাবধানের সহিত বলে, আস্তে আয়, পড়ে যাবি তো। মাঝে মাঝে মায়ের কথা সন্তানের উপর দোয়া বা বদদোয়া হিসাবে আরোপিত হয়। হিমা নিজের বেলায় এই কথা বিশ্বাস করে। আশার কথার সাথে সাথে হিমা পিচ্ছিল সিঁড়িতে পড়ে যেতে নিলে রাদীপ শক্ত হাতে হিমার হাত ধরে ফেলে। তাকে সোজা করে দাঁড় করিয়ে ধমকের গলায় বলে, এখানে কি দৌড় প্রতিযোগিতা হচ্ছে? এত তাড়াহুড়ো কিসের? আস্তে ধীরে চলাচল করতে শেখ। সবসময় তোকে বাঁচাতে কোনো বডিগার্ড দাঁড়িয়ে থাকবে না। রাদীপ উচ্চস্বরে কথা বলছে। ব্যাপারটা হিমা মারিয়াকেও বিশ্বাস করছে না। রাদীপও উচ্চ আওয়াজে কথা বলে থতমত খেয়ে যায়। সে আশার দিকে তাকিয়ে বলে, ফুচকাওয়ালা চলে যাবে, চলো সবাই। রাদীপ চলে যেতেই পেছনে হাসির আওয়াজ শুনতে পায়। পরপর তার কানে হিমার বলা কথা ভেসে আসে। ফুচকাওয়ালা চলে গেলে কি হবে শুনি? রাদীপ ভাইয়া বলে আমাদের বডিগার্ড আছে না, সেই ফুচকা ঝালমুড়ির ব্যবস্থা করে দেবে। ফুচকার দোকানের সামনে উপচে পড়া ভিড়। আমরা মেয়েরা সাধারণত ফুচকা প্রেমী। তেঁতুলের টকের সাথে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ঝাল ঝাল ফুচকা না বানালে ফুচকাওয়ালা মামার সাথেই আড়ি কাটি। টস টসে রসালো তেঁতুলের টকে ফুচকা ডুবিয়ে খেতে ভালোবাসি। হিমারা লাইনে দাঁড়িয়ে আছে। রাদীপ ফুচকার অর্ডার দিয়ে কোথায় যেন যাচ্ছিল। হিমার চঞ্চল চোখ রাদীপকে অনুসরণ করে। আশাও মারিয়া চোখের আড়ালে রাদীপের পিছনে। কিরে বেটা, আসতে এতক্ষণ লাগে? কোন মাইয়ার ফুসফুস আইসক্রিম বানাতে গিয়েছিলি শুনি? দিনে আলো ছড়িয়ে দেওয়া সূর্যি মামা আস্তে আস্তে নিজস্ব আলো কমিয়ে সন্ধ্যাকে অন্ধকার ছড়ানোর সুযোগ করে দিচ্ছে। হিমা রাদীপকে অনুসরণ করে ওয়াদ্দা দিঘির শেষ প্রান্তে চলে আসে। নিস্তব্ধ জায়গায় ভয়ে তার শরীর হিম হয়ে আসছে। কয়েকজন ছেলেপেলের আওয়াজ কানে ভেসে আসতেই হিমার চঞ্চল মন আরো চঞ্চল হয়ে ওঠে। হিমার দৃষ্টিতে তখনই মীর ধরা দেয়। সে লক্ষ্য করে দুপুরের ব্যান্ডেজ করা সেই হাতের আঙুলে জ্বলন্ত সিগারেট জ্বলছে। মাথার ব্যান্ডেজও উধাও। মীর আরাম চিত্তে সিগারেটের ধোঁয়া আকাশে ওড়াচ্ছে। রাদীপের উত্তরের পূর্বে হিমার চিৎকার ভেসে আসে, তুমি এত বড় মাপের মিথ্যাবাদী কি করে হতে পারলে বীর ভাই? মীর সবেমাত্র সিগারেট ঠোঁটে ছুঁয়ে ধোঁয়া নিঃশ্বাসের সাথে ভিতরে নিচ্ছিল। হিমার হঠাৎ আগমনে মীর ভীষণভাবে বিষম খেয়ে ধোঁয়া নাক মুখ দিয়ে বের হতে আরম্ভ করে। মীর কোনোভাবে নিজেকে সামলে বুকে হাত রেখে বলে, তোর নামে মামলা করা উচিত রে হিমালয়। ভর সন্ধ্যায় অবলা ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য। তা তোর কোন বারাম হাতে ছাই ফেলেছি রে যে তুই এত জোরে চিৎকার করেছিস? তোমাকে 40 হাজতে ভরা উচিত এবং 302 ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলানো উচিত। তোমার হাত পা কলিজা সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার মানুষের সামনে কপাল ফাটা কবি ও হাত ভাঙা ফকির সেজেছ। মুখ সামনে কথা বল হিমালয়। এটা তোর ইঞ্জিনিয়ার বাপের বাড়ি নয়। মানুষ কি বলবে? রাগে হিমার মস্তিষ্ক টকবক করে ফুটছে। সে মীরের একদম কাছাকাছি এসে তার হাত ঝাঁকিয়ে বলতে শুরু করে, তুমি এমনটা করতে পারো না মীর ভাই। তুমি জানো আমি কতটা চিন্তায় ছিলাম, অনুশোচনায় আমার হৃদয় কতটা পুড়েছে তুমি জানো। আমার সব কষ্ট এবার ফেরত দাও। রাদীপ নির্বিকে সবকিছু দেখেছে। আজ যদি তার হাতে একটা স্মার্টফোন থাকতো, তবে সম্মুখে চলতে থাকা সিনেমা রেকর্ড করে রাখতো। এই প্রথম নিজের বাটন ফোনের উপর বিরক্ত হচ্ছে সে। সে মনে মনে ভেবেই নিয়েছে আজ রাতেই স্মার্টফোন কিনবে। হিমারা যাওয়ার আগ পর্যন্ত তাদের একটা সিনেমার শটও মিস করবে না সে। এদিকে মীর হিমার হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়। আশপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে প্রত্যুত্তরে বলে, তোর কোথায় কষ্ট হয়েছে রে হিমালয়? আমাকে একটু দেখাবি? মীরের ঠোঁট কাটা কথায় হিমা এবার কেঁদে ফেলে। রাদীপের উদ্দেশ্যে বলে, রাধে ভাইয়া,
আমাকে মায়ের কাছে নিয়ে চলো। আমি মাকে তোমার কথা কিছুই বলবো না, শুধু বলবো তোমাকে যেন এই খারাপ লোকটার থেকে দূরে রাখে, নয়তো তুমিও নষ্ট হয়ে যাবে। রাদীপ হা করে হিমার কান্না দেখছে। তার মতো অতি ভদ্র ছেলের বর্তমানে কি করা উচিত বুঝতেই পারছে না সে। মেয়ের হিমার কথাই উচ্চস্বরে হাসে। হিমার হাত ছেড়ে দিয়ে বলে, দুরন্ত হিমালয় কবে ভারন্ত হিমালয় হলো রে? আমার কাছে বার্তা না পেয়ে এখন রাফিদকে রাখছিস? ছি, এই তো টেস্ট। হিমা ছলো ছলো চোখে একবার রাদীপ তো একবার মীরকে দেখছে। সে মীরকে যদি পারত কচু গাছের সাথে ঝুলিয়ে পিটাতো। চোখের পানি মুছে মীরের উদ্দেশ্যে বলে, তোমার চোখে যেমন আমি অপছন্দনীয়, আজ থেকে তুমি আমার অপছন্দের তালিকায় থাকবে মীর ভাই। মীর হাসে। হিমার কাছে এসে নিচু স্বরে বলে, চোখ খোল হিমালয়, আমার চোখের দিকে তাকিয়ে বলতো, আমার চোখে তোর জন্য কি আছে? হিমা চোখ খুলে তাকায়। টইটম্বুর চোখ মীরের চোখে মিলিত হতেই বলে, আমি আমার সর্বনাশ দেখতে পাচ্ছি মীর ভাই। আজ 18ই অক্টোবর, হিমার 18তম জন্মদিন এবং আশা এবং হিমেলের 25তম বিবাহ বার্ষিকী। কথা ছিল হিমারা 4 দিন পরেই ঢাকায় চলে যাবে, কিন্তু বাদ স্বাধীন হিমার বড় মামা আফজাল হোসেন। তিনি এই বছর হিমার জন্মদিন ও আশা হিমেলের বিবাহ বার্ষিকী আনন্দনগরে পালন করবেন বলে ভেবেছিলেন। ভাবনা অনুযায়ী আশেপাশের পাড়া প্রতিবেশী ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের দাওয়াতও করেছেন। পূর্ণিমার রাতে টিম টিম লাইটের সাথে আকাশের তারকারাজিও টিম টিম করে জ্বলছে। চাঁদের আলোয় পরিবেশ আরো মুখরিত করে তুলেছে। হোসেনারা সেই সন্ধ্যা থেকে তেল হাতে মেয়ের পিছু দৌড়াচ্ছেন। মেয়ের মাথার চুল নিয়ে তিনার বড্ড চিন্তা। সেই দিনই তো আশ্রানোর সময় হাত ভর্তি চুল ছিঁড়ে এসেছে। এরপর থেকেই মেয়ের মাথার চুলের জন্য নানান গাছের শিকড়ের ঔষধি থেকে শুরু করে সব রকমের তেল মেয়ের মাথায় সুযোগ পেলেই ঢেলে দিচ্ছেন। মায়ের পাগলামাতে মারিয়া অসন্তুষ্ট। আজ এত ইম্পর্টেন্ট দিনে সে তেল মাথায় দিয়ে ঘুরবে, অসম্ভব। উফ মা, আজ তুমি আমাকে পিকনি বানাতে চাইছো? তেল দিয়ে আজ আমার মান সম্মান নষ্ট করতে দিবে না। তোমার অত্যাচারে এবার কিন্তু আমি হিমা আপুর সাথে ঢাকায় চলে যাব। স্বামীর মৃত্যুর পর মারিয়াকে নিয়ে বড় ভাইয়ের কাছে এসে উঠেছেন। আদরের সোহাগে মা মেয়েকে কোনো দিক থেকে কমতি রাখেনি। মারিয়ার পিছু দৌড়ে কিছুটা হাঁপিয়ে যান হোসেনারা। তিনি বুঝতে পারলেন আজ মেয়েকে বাগে আনা যাবে না, তাই হাঁপাতে হাঁপাতে বলেন, তোর মাথার ওই ছনের বাসায় কিছুটা পানি ছিটিয়ে দে গাধি। তেল তো দিবিই না, মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করিস না। মায়ের কথায় পাত্তা না দিয়ে মারিয়া নাচতে নাচতে বাহিরে বের হয়ে যায়। এখন সে হিমাকে খুঁজবে। হিমার কাছে গোলাপি রঙের একটা পারফিউম দেখেছে। সারা শরীরে মেখে বান্ধবীদের সাথে ঘুরে বেড়াবে। তবে তার নিজের সাদা জামার জন্য চিন্তা হচ্ছে। গোলাপি রংটা জামায় পরলে যদি রং পরিবর্তন হয়ে যায় তাহলে তো তার মা আবার বকবে। সে যাই হোক, এত সুন্দর সুগন্ধি দেওয়ার জন্য সে এমন হাজারটা সাদা জামা কুরবানি করতে রাজি আছে। লাল টকটকে রঙের গাউন পরিধান করে বিছানার উপর হাত পা তুলে হিমা বসে আছে। তার আজ বড্ড মন খারাপ হচ্ছে। প্রতি বছর তার জন্মদিনে প্রিয় বান্ধবী উপস্থিত থাকে, এবার আনন্দনগরে পালন করায় আসতে পারেনি। দেয়ালের ঘড়ির দিকে নজর ঘুরিয়ে হিমা উঠে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের উপর থেকে সাদা পাথরের কানের দুল নিয়ে পরে নেয়। গলার মালা পরিধানের সময় বিপাকে পড়ে যায় সে। জামার চেনের সাথে চুল আটকে যাতা অবস্থা হয়ে গেছে। বেচারি টানাটানি করেও ছাড়তে পারছে না। 2-1 মারিয়ার নাম ধরে হাঁক ছাড়ে। কিছুক্ষণ পর একটি হাত এসে হিমার জামার চেনের সাথে আটকে থাকা চেন ছাড়িয়ে দেয়। হিমা অনুভব করে মানুষটির হাত থরথর করে কাঁপছে। হিমা মারিয়া ভেবে ঠাট্টা স্বরূপ বলে, কিরে মারু, তুই কি কোনো পরপুরুষের কোলে পড়ে গিয়েছিলি? এত কাঁপছিস কেন? পরপুরুষের গায়ে পড়লেই কাঁপুনি হয় না রে হিমালয়। কিছু কিছু সময় অনাকাঙ্ক্ষিত মানুষের ছোঁয়া পেলে কাঁপুনি চলে আসে। মীরের কথার আওয়াজ পেয়ে হিমা তড়িৎ গতিতে ফিরে তাকায়। মীরের মুখে দুষ্টু হাসি। কোষ্ঠকাঠিন্য রোগীর মতো হাসি খুব কষ্টে চেপে রেখেছে। হিমার রাগ আরও বেড়ে যায়। গত সপ্তাহের কথা স্মরণে আসতেই চেহারায় অমাবস্যার গাঢ় আধার নেমে আসে। বিগত 1 সপ্তাহ সে মীরের সাথে কথা বলা তো দূর, সামনেও পড়েনি। এদিকে হিমাকে জ্বালাতে না পেরে মীর শান্তি পাচ্ছিল না। বিগত 1 সপ্তাহ যাবৎ হিমার সাথে কথা বলার জন্য যা যা করার তাই করেছে। আশার হাতে পায়ে থেকে ধরতে শুরু করে রাদিফের বাবা আফজাল হোসেনের সান্নিধ্যও হয়েছে।
কিন্তু কেউ তার সাহায্য করেনি, কেননা মীর এবং হিমার সাপ নেউলের সম্পর্কের কথা সবাই অবগত। কেউ মীরের কথা কানেই নেয়নি। আজ হিমার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় তার ডাক কানে আসে। বাড়ির সবাই ব্যস্ত, আশেপাশে মারিয়াও ছিল না। দরজা খোলা ছিল বিধায় না হওয়া সত্ত্বেও মীরও ঘরে প্রবেশ করে। হিমার পিঠ তখন দরজার দিকেই ছিল। পিঠের 1/4 চুল সরে গিয়ে উন্মুক্ত ঘাট দেখা যাচ্ছিল। মীর এই দৃশ্য দেখার সাথে সাথে জমে যায়। হিমার প্রতি আলাদা অনুভূতি জন্ম নেয় তার মাঝে। মীর ধীরগতির হিমার কাছাকাছি এসে দাঁড়ায়, অনুভব করে হৃৎপিণ্ডের অচেনা আওয়াজ অনুভব করে। মীরের ঠোঁটে তৎক্ষণাৎ অন্যরকম হাসি ফুটে ওঠে। সে কাঁপা কাঁপা হাতে হিমার চুল ছাড়িয়ে দেয়। মীরের মুখে এখনো হাসি, যেন গুপ্ত কোনো ধন খুঁজে পেয়েছে। আজ হিমাকে খুব অমায়িক লাগছে। রূপের রাজ্যের সকল রূপ হিমার কাছেও ফিকে। এতদিন মীর এই হিমাকে খেয়াল করেনি। আজ তার কি হলো? হিমাকে অন্য রূপে কেন দেখছে সে? এই 1 সপ্তাহে কি সে হিমাকে নিয়ে বেশি ভেবেছে, নাকি সময়ের সাপেক্ষে হিমাই বড় হয়ে গিয়েছে? কোনো প্রশ্নের উত্তরই মীরের জানা নেই। সে এখনো মন ভরে হিমাকে দেখছে। তুমি আবার আমার সামনে এসছো মীর ভাই? তুই কি অনেক রাগ করেছিস হিমালয়? রাগ করার মতো কি কিছু করনি মীর ভাই? তোমার তোমার পশমহীনা বুকের কথা বলেছে বলে এত শাস্তি দিলে, হাত পা ভাঙার নাটক করে মনে কষ্ট দিলে। সেদিন তো তোমার ব্যবহারে আমার হৃদয়ে দাগ পড়ে গিয়েছিল। আর আজ এত বড় একটা কাজ করতে পারলে। মীরের খুব হাসি পাচ্ছে। কে বলবে হিমাকে দেখে সে 18 বছরে পা দিয়েছে? কথাবার্তায় বাচ্চা সুলভ আচরণ। হিমা কি সত্যিই কষ্ট পেয়েছে? মীর পূর্বের ন্যায় হেসে শুধায়। আজ তো সাহায্য করেছি মাত্র, কষ্ট পেয়েছিস? এখন কি করব? যেই কাজের জন্য কষ্ট পেয়েছিস তাকে আগের মতো করে দিব? তো ঘুরে দাঁড়া, করে দিই। মীরের কথার মর্মার্থ বুঝতে এবার হিমা 1 সেকেন্ডও দেরি করেনি। তাৎক্ষণিক হাতের কাছে যা ছিল তা দিয়েই সে মীরকে মারতে শুরু করে। ভেবেছিলাম তুমি 1 সপ্তাহে ভদ্র হয়ে গেছো, কিন্তু না, তুমি তো আগের মতোই ঠোঁট কাটা লোকই রয়ে গিয়েছো। আমার ঘর থেকে বের হও বলছি। তোকে আজ অপরূপ লাগছে হিমালয়। মনে হচ্ছে হিমালয় পর্বতের 1 খণ্ড বরফ তোর গায়ে কেউ ছুঁড়ে দিয়েছে। হিমা খানিকটা লজ্জা পায়। কিছু বলার পূর্বেই মীরের চলে যাওয়া দেখতে পায়। সে চিল্লিয়ে বলছে, জন্মদিনে তোর জন্য সুন্দর একটা গিফট বাহিরে অপেক্ষা করছে হিমালয়। লজ্জায় লাল না হয়ে জলদি তৈরি হয়ে বাহিরে আয়। কালো রঙের কাতান শাড়ির সাথে ম্যাচিং রঙের পাঞ্জাবি পরেছে এক জোড়া দম্পতি। মুখে তাদের অমায়িক হাসি। একসাথে 2 যুগের চেয়েও বেশি সময় পার করেছেন তারা। তাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছে। হিমাকে পেয়ে তারা পূর্ণ হয়েছে। অনেক বড় আয়োজন না হলেও মানুষের জন্য পা ফেলা মুশকিল হয়ে যাচ্ছে। মারিয়া হিমাকে নিয়ে বাহিরে বের হয়ে আসে। আসার পূর্বে গোলাপি পারফিউম দিতে ভুলেনি। তার শরীর থেকে বের হওয়া সুঘ্রাণে ইচ্ছে হচ্ছে আকাশে উঠতে। সকলের সামনে ভদ্র মারিয়া কিছু করবে না। হিমাকে দেখে রাদীপের কেনা নতুন স্মার্টফোন তার দিকে ধরে। ক্লিক করলো কয়েকটা ছবি ও ভিডিও ক্লিপ নিয়ে নেয়। এগুলো সে যত্ন করে রেখে দিবে। যখন হিমালয় চলে যাবে তখন সবাইকে দেখাবে। অবশ্যই এখানে উপস্থিত থাকা সকলের ছবি সে তুলেছে। ভদ্র ছেলে অল্প স্বল্প কাজও করেছে। মীরের দিকে যতবারই ক্যামেরা ধরেছে ততবারই একটা না একটা অঘটন ঘটেছে। কখনো সে মীরের সিগারেট খাওয়ার ছবি তুলেছে, বা কখনো সে সঙ্গীতের চট থপ্পড়ের ছবি তুলেছে। রাদীপ জানে মীর যদি এই ছবিগুলো একবার দেখতে পায় তো ফোন নিয়ে নেবে আর ফেরত দিবে না। কেক কাটার আগ মুহূর্তে হিমার প্রিয় বান্ধবীকে দেখে চমকে যায়। আশা ও হিমেলও কম চমকায়নি। হিমা খুশিতে প্রিয় বান্ধবীকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, তুই কিভাবে? আমি ভাবতেও পারছি না তুই আসবি। রিপ্তি হিমাকে জড়িয়ে ধরা অবস্থাতেই জবাব দেয়, আমি তো আসতেই পারতাম না যদি মীর ভাই আব্বুকে না মানাতো। জানিস তোর মীর ভাইটা যা সুদর্শন, আমি তো এক দেখাতেই ফিদা। রিপ্তির চোখে ঝিলিক ও মুখের হাসি কোনোটাই হিমার সহ্য হলো না। সে রিপ্তিকে ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওই লোকটা একটা গুন্ডা, তোর মতো সুন্দরী সাথে মানাবে না। কথাটা বলেই হিমা মারিয়াকে ডাকার বাহনায় চলে যায়। এদিকে রিপ্তি একা বিড়বিড় করে বলে, গুন্ডা তাও এত সুন্দর হয়? আমি তো দেখার পরে পাগল হয়ে গেছি। কেক কাটার মুহূর্তে হিমা আশেপাশে মীরকে খুঁজছিল, কিন্তু মীর কোথাও নেই। হিমার যে তার সাথে কঠিন বোঝাপড়া আছে। হিমাকে মেয়ে খুঁজতে বলে শেষে কিনা তার বান্ধবীর চোখে প্রেমের চশমা লাগিয়েছে। মারিয়াকে এক ফাঁকে জিজ্ঞেসও করেছিল, কিন্তু লাভ হয়নি।
তার মতো মারিয়াও দেখেনি। খাওয়া দাওয়ার পর্ব চলছে। হিমাকে তার বড় মামা একজোড়া মোটা রূপার নূপুর উপহার দিয়েছেন এবং আদেশ করেছেন যেন এই নূপুর জোড়া পা থেকে না খোলে। হিমা নূপুর পায়ে ঝনঝন শব্দে বারান্দায় আনমনে হাঁটছিল। নূপুর পায়ে আলতা পড়লে আরো সুন্দর দেখাবে কন্যা। রিনি ঝিনি আওয়াজের তালে মনটা কন্যাকে বেশি টানবে কাছে। ইচ্ছে করবে জনম ধরে কন্যাকে দেখি। মীরের কাব্য কথায় হিমার চলন গতি থেমে যায়। সে পেছনে ফিরে মীরকে দেখতে পায়। বারান্দার পিলারে এক পা উঠিয়ে আরামে সিগারেটের ধোঁয়া আকাশে ওড়াচ্ছে। সে জামাটা হালকা উঁচু করে মীরের কাছে এসে বলে, আলতা দিলে পা লাল হয়ে যাবে না? তখন তুমি কি এসে ঘষে মেজে পরিষ্কার করে দেবে? হিমার জবাবে মীর হাসবে কি কাঁদবে বুঝে উঠতে পারছে না। সিগারেটের বাকি অংশ ফেলে দিয়ে সিরিয়াস মুডে বসে। চিন্তিত হয়ে উত্তর দেয়, আমি কিভাবে পরিষ্কার করবো রে হিমালয়? ঘরে না যাওয়ার জন্য তো নিষিদ্ধ বোর্ড লাগিয়ে রেখেছিস। তা পার করে গেলে তো তুই আমাকে নষ্ট পুরুষ ডাকবি। তোমার জন্য আজ থেকে 7 খুন মাফ। ঋত্বিকে নিয়ে এসছো তাই? মীর হিমার দিকে আগাতে আগাতে শুধায়, সত্যি কি তোর মনে জায়গা দখল করে নিয়েছি? হিমা ভয় পেয়ে যায়। পিছনে যেতে যেতে প্রত্যুত্তর দেয়। আমি কি তাই বলেছি? মীর থেমে যায়, কি যেন ভেবে হাঁটা ধরে। যেতে যেতে ব্যঙ্গস্বরে একটা গানের সুর তুলে, তুই জ্বালাইয়া গেলি মনের আগুন, নিভাইয়া যাবি না। অল্প বয়সী মেয়েদের জন্য মধ্যরাতের শিয়াল পেঁচার ডাকের মতো ভয়ানক ডাক আর কোথাও নেই। আর সন্ধ্যায় যদি পথে শিয়াল দেখতে পান তো বুঝে নেবেন সেই রাতে আপনার ঘুম হারাম। গ্রামের মানুষের আবার এসব শিয়াল পেঁচার ভয় নেই। তাদের বাড়ির আঙিনায় শিয়ালরা নাইট পার্টি করলেও আরামে ঘুমাতে পারবে। আমাদের আশেপাশে এমন কিছু শিয়াল নামক প্রাণী আছে যারা রাত বিরাতে মানুষদের জ্বালাতন করে। হিমার কাছে ঋত্বিকে তাই মনে হচ্ছে। মধ্যরাতে জ্বালাতন করার কোনো মানেই হয় না, তবুও সে জ্বালাচ্ছে। এমন একজনের নাম নিয়ে যার জন্য হিমার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। হিমা জন্মদিনের উপহারগুলোর মধ্যে একটি উপহার বুকে জড়িয়ে ধরে বসে আছে। সে কোনো ক্রমেই এই উপহার ঋত্বিকে দেখাবে না বলে পণ করেছে। এদিকে ঋত্বি উঠে পড়ে লেগেছে এই প্যাকেটে কি আছে তা দেখার জন্য। সে হিমার সাথে জোর জবরদস্তি করে এক প্রকার হাঁপাচ্ছে। সে যখন থেকে দেখেছে প্যাকের উপর উপহার দাতার নামের পাশে মীর ভাই লেখা, তখন থেকেই ভেতরে কি আছে তা দেখার জন্য তোলা হয়ে উঠেছে। হিমা, তুই না আমার প্রাণের সখী, একটিবার দেখতে দে না, প্রমিস করছি দূর থেকে দেখেই ঘুমিয়ে যাব। হিমা মাথা নাবোধক ইশারা করে। ঋত্বিক থেকে কিছুটা দূরে সরে উত্তর দেয়, একদম না। রাক্ষসী মেয়ে একটা আমার গিফটের দিকে সারা জীবন নজর দেয়। আজকেই তো দেখতে চাইলাম, তাও মীর ভাইয়ের গিফটটা কি সুন্দর লাল রঙের র্যাপিং এ মুড়িয়ে দিয়েছে, দেখ, দেখেই লোভ জাগে। শেষে কিনা ওই গুন্ডাটার উপর তো লোভ যাচ্ছে। ঋত্তি, তুই এত লুচ্ছি কবে থেকে হইলি রে? হিমার স্বভাবের কথা ঋত্বির অজানা নয়। সেও হাল ছাড়ার পাত্রী নয়। রাগে দাঁতে দাঁত চেপে সে বলে, তোর হাতের গিফটটা আমাকে দেখা হিমা, নয়তো তোর মীর ভাইকে বলে দেব যে তুই তাকে গুন্ডা রেখেছিস। বিপদে পড়লে ভূত মানুষকে ভয় পেয়ে যায়। হিমার ইচ্ছে করছে আকাশে উড়াল দিয়ে চলে যেতে, যেখানে ঋত্তি নামক লোভী নারী থাকবে না। মুখটাকে বাংলার পাঁচ করে সে র্যাপিং খুলতে বসে। ঋত্বির উৎসুক দৃষ্টি হিমার কাছে অসহ্য লাগছে। সে মনের দুঃখে র্যাপিং খুলে অবাক হয়ে যায়। লাল পাড়যুক্ত সাদা কাতান শাড়ি, তার সাথে 2 মুঠো রেশমি কাচের চুড়ি, একটি লাল টিপের পাতা ও একটি আলতা। ঋত্তি হাঁ করে দেখছে। সে ভেবেছিল হয়তো দামি কোনো জুয়েলারি হবে অথবা দামি কোনো ফোন। এমন সাধারণ উপহার দেখে কিছুটা আশাহত হলো, কিন্তু হিমার সামনে প্রকাশ করলো না, বরং হিমার উদ্দেশ্যে বলল, শুনেছি লাল রং ভালোবাসার রং, প্রেমিক প্রেমিকারা এই রঙে নিজেদের রাঙিয়ে তুলতে পছন্দ করে। এসব কি রে হিমা, মীর ভাই কি তোকে ভালোবাসে? ঋত্বির মতো হিমা অবাক। আলতা হতে নিয়ে তার মনে পড়ে যায় সন্ধ্যায় মীরের বলা কথা। তার মীর ভাই কেন তাকে এসব দিল? মীর তো তাকে সদা জ্বালাতেই থাকে। এটাও তার জ্বালাতন করার একটি অংশ নয় তো? প্রশ্নগুলোর উত্তর মিলাতে না মিলাতেই ঋত্বি হিমার হাত থেকে আলতা নিয়ে নেয়। টিস্যু কটন হাতে প্রস্তুতি নেয় আলতা দেওয়ার। তা দেখে হিমা ভীষণ রেগে যায়। ঋত্বির হাত থেকে আলতা কেড়ে নিয়ে বলে, খবরদার ঋত্তি, আমার মীর ভাইয়ের দেয়া একটা জিনিসও তুই ছোঁয়ার সাহস করবি না। ঋত্বি ভেঙচি কাটে। কাঁথা বালিশ মুড়ি দিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। সেভাবেই কিছু সময় বসে রয়। চুড়িগুলো হাতে পড়ে ঝুনঝুন আওয়াজ করে আপন মনে হেসে বলে, এগুলো আমি সব সময় আমার কাছে রাখবো, কখনোই হারাবো না।
প্ল্যাটফর্মে পৌঁছাতে পৌঁছাতে কখনো কি ট্রেন মিস করেছেন? হিমারও অনেকবার করেছে। হিমার গাঢ় ঘুমের কারণে ট্রেন বাস নিজ বাড়িতে কতবার ফিরে গিয়েছে গণনা করা যাবে না। আশা আরো 1 ঘন্টা পূর্বে হিমাকে ডেকে গিয়েছে। তাদের ট্রেন সকাল 7টায়, এখন বাজে 6:15। আজ তারা ঢাকায় ফিরে যাবে। রাতে শোবার আগে বারবার আশা বলে গিয়েছিল যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আশা জানে 3 মেয়ে তার কথা শোনেনি। সকালে 7 সকালে উঠে পড়লেও হিমা উঠতে পারেনি। আশা রেগে হিমাকে ডাকে। এক পর্যায়ে ঘুমান্ত রাজকন্যার ঘুম ভাঙে। আপচা চোখে মাকে রেডি হয়ে দাঁড়াতে দেখেই তার চোখের ঘুম উড়ে যায়। মুঠোফোন বের করে সময় দেখে বাথরুমে চলে যায়। হোসেন আরার মন ভীষণ খারাপ। আশা চলে যাবে বলে নয়, বরং তার মেয়ে অল্প বয়সে টাক হয়ে যাবে এই চিন্তা করে। সে আশার হাতে জোর করে কিছু টাকা গুঁজে দিয়েছে যেন ঢাকা থেকে ভালো মানের কোনো তেল কিনে পাঠায়। আশা টাকা নিতে চায়নি, কিন্তু হোসেন আরা নিজের কসম দিয়ে দিতে বাধ্য করেছে। হোসেন আরা আশার থেকে 4 বছরের ছোট, কিন্তু বর্তমানে তাকে দেখে আশার বড় মনে হয়। হঠাৎ স্বামী মারা যাওয়ার পর হোসেন আরা পুরোপুরি ভেঙে পড়েছিল। কয়েক মাস হাসপাতালে ভর্তিও ছিল। তখন থেকেই মাথায় সমস্যা দেখা দেয়। আজমল হোসেন ছোট বোনকে বিদায় দিতে প্ল্যাটফর্মে আসেন। চোখের পানি মুছে প্রিয় ভাগ্নের মাথায় হাত রাখেন। মায়ের কথা শুনবে মামা। মা যদি বকা দেয় তাহলে মামাকে একটা কল দিবে। তোমার মামা এসে মাকে ইচ্ছা মতো বকা দিবে। তুমি কাকে বেশি ভালোবাসো মামা? আম্মুর জন্য তুমি কাঁদছো, অথচ এখন আমার পক্ষে কথা বলছো। তুমি তো একটা মীর জাফর বের হলে মামা। অযুক্তিযুক্ত প্রশ্ন করাই আমাদের হিমার কাজ। দীপ্তি সহ হিমার পরিবার সকলে স্তব্ধ। আশা কপাল চাপড়াচ্ছে। হিমার বাবা হিমেল সাহেব টিকিট রাখার বাহানায় ব্যস্ত হয়ে পড়েছে। এই সব কিছু রাদীপ মুঠোফোনে বন্দি করে রাখছে। হিমার কথার প্রত্যুত্তরে বলে, কোন জায়গায় কি বলতে হয় কবে শিখবি হিমা? রাদীপের কথার জবাব না দিয়েই সে রাদীপের ফোনের উপর হামলে পড়ে। গ্যালারিতে ঢুকে নিজের ছবিগুলো দেখে খুব খুশি হয় সে। এক একটা ছবিতে হিমাকে পরি লাগছে। ছবি দেখতে দেখতে সে বলে, আমি সব জানি তুমি এত সুন্দর ছবি তুলতে জানো রাদীপ ভাইয়া। আমি দোয়া করে দিলাম তুমি একদিন মস্ত বড় ফটোগ্রাফার হবে। হিমার কথায় রাদীপ কিছুটা লজ্জা পায়। সে মাথা চুলকে উত্তর দেয়, আবার কবে আসবি হিমা? তোর ছবি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। দিয়ে দিও। আর তুমি এই শুক্রবারের পরের শুক্রবারে ঢাকায় আসবে, হ্যাঁ? আমি তোমার ফোনে ছবি তুলবো। হিমার সব কথায় সরল রাদীপ মাথা নাড়ায়। আফজাল হোসেন ছেলে মেয়েদের মাঝে না থেকে কাউকে ফোন করে। আশা অনেকক্ষণ যাবৎ তা খেয়াল করে। সে ভাইয়ের কাছে এসে প্রশ্ন করে, কি হয়েছে ভাইজান, সব ঠিক আছে? মীরকে 2 ঘন্টা যাবত কল করছি, রিসিভ করছে না। তোদের সাথে ঢাকায় ফেরার কথা। অসভ্য ছেলেটা নিশ্চয়ই ট্রেন মিস করবে। মীরের জন্য ভাইয়ের মনে অগাধ ভালোবাসা দেখে আশা খুশি হয়। সে ভাইকে আশ্বস্ত করে বলে, ও ছেলে মানুষ, ট্রেনে না আসলেও বাসে চড়ে আসতে পারবে, তুমি চিন্তা করো না। আফজাল হোসেন বোনের কথায় সায় দেয়। আশাদের ট্রেনে চড়িয়ে ঝাপসা চোখে হাত নাড়িয়ে বিদায় জানায়। ট্রেনের ইঞ্জিন ঝকঝক করে চলছে। ট্রেন ছেড়েছে 20 মিনিট হয়েছে। হিমাদের সিট খুঁজে পেতে দেরি হয়। কাঙ্ক্ষিত সিটে এসে তারা মীরকে বসে থাকতে দেখতে পায়। কানে হেডফোন লাগিয়ে মনের সুখে গান শুনছে, সাথে গাইছেও। আশা মীরকে দেখা মাত্রই কান মলে দেয়। আকস্মিক আক্রমণের জন্য মীর প্রস্তুত ছিল না। কান থেকে হেডফোন খুলে আর্তনাদ করে ওঠে, ফুফু লাগছে, এত কষ্ট করে তোমাদের জন্য সিট রাখলাম, তার এই প্রতিদান দিচ্ছ? আশা কাকে রাগ দেখাবে? মীরের কথা শোনা মাত্রই রাগ পানি হয়ে যায়। মীর হয়তো জাদুমন্ত্র জানে, আশার মনও পড়তে জানে। মীরের কথায় আশার রাগ দেখিয়ে উত্তর দেয়, ভাইজান কতগুলো কল দিয়েছে দেখেছিস? আমি রাফিদকে তো বলেই এসেছি, সে তোমাকে কিছু বলেনি। দেখেছো ফুফু, রাফিদ ছেলেটা কত বেয়াদব। আশা হেসে ফেলে। সিটে বসতে বসতে উত্তর দেয়, কে বেয়াদব আর কে আদব তা আমি জানি। এখন বল কোথায় যাবি? আমার সাথে চল, কয়েকদিন থেকে তারপর না হয় বাসায় চলে আসিস। হিমাদের সিট একটু পিছনে পড়েছে। মেয়েদের সঙ্গ দিতে হিমেল তাদের সাথে গিয়ে বসতে যাচ্ছে। হিমা মীরের পাশ দিয়ে যাওয়ার সময় মীরের চোখে চোখ পড়ে। মীরের চোখ হিমাকে যেন কিছু বলছে। হিমা সেই চাহনির উপেক্ষা করে নিজের সিটে গিয়ে বসে পড়ে। সে রিপ্তির কারণে মীরের সাথে রাগ করেছে। নিশ্চয়ই মীর রিপ্তির সাথে ফুসুর ফুসুর করে, নয়তো রিপ্তির মুখে কেন শুধু মীরের নাম থাকবে? তোমার মেয়েটা অনেক হিংসুটে ফুফু, আমাকে তোমার পাশে সহ্য হচ্ছে না তার। আশা মীরের কথা উপেক্ষা করে বলে, তার আগে বল তুই আমার মেয়ের পিছনে এত লাগছিস কেন? বিয়ে করবি? মীর আশা একে অপরের দিকে তাকায়। কিছুক্ষণ নীরবে থেকে চোখে চোখ কিছু কথা বলে নাই। এরপর উচ্চস্বরে দুজনই হেসে ওঠে।
কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতে আরো 1 ঘন্টা বাকি। সাধারণত লোকাল ট্রেনের বাথরুম ব্যবহারযোগ্য নয়, কিন্তু ভিআইপি ট্রেনে কিছুটা আরামে যাতায়াত করা যায়। প্রাকৃতিক প্রয়োজনে সম্পন্ন করে হিমা সিটে আসতেই মীর ও রিপ্তিকে দেখতে পায়। দুজন কি যেন বলাবলি করে হাসছে। রিপ্তি তো পারছে না মীরের কোলে চড়ে বসে যেতে। হিমার এসব দৃশ্য দেখে গা জ্বলে ওঠে। সে একদম সামনের সিটে বসে বলতে শুরু করে, বাবা কোথায়? প্রেম করতে গেছে। মাকে ছাড়া অন্য মেয়ের দিকে তো তাকাই না। তুমি কি বাবাকে অন্য নারীর কাছে পাঠিয়েছো মীর ভাই? মীর আহত দৃষ্টিতে হিমার দিকে তাকায়। সে এসেছিল হিমাকে জ্বালাতে, এখন দেখছে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নিজেকে সংযত করে উত্তর দেয়, তুই বললেই তো পারিস, নিজেদের বাবা মা কিভাবে রোমান্স করে জানতে চাস? এত পেঁচানো কি আছে রে হিমালয়? হিমার উৎসাহী চোখের মাঝখানে ভাঁজ পড়ে, সেখানে রাগের আভাস পাওয়া যায়। সে রেগে বলে, তোমাকে ভালো বলাই আমার দোষ হয়েছে। তুমি আস্ত একটা নষ্ট লোক। মীর হিমার কথায় হাসে, পুনরায় রিপ্তির দিকে নজর রেখে বলে, মন চুরি করেছে কোনো এক রূপকন্যা, যার অভিমান অভিযোগ সব আমার জন্যই বরাদ্দ থাকে। সেই আমার অভিমানিনী, আমি তার মনের কথা জানতে আজও তারই অপেক্ষায় আছি। মীর ভাই, তুমি এমন কেন সারাক্ষণ আমাকে জ্বালাতন করো? তুমি কি জানো মামা তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর ক্ষমতা দিয়েছে? তোমার সিগারেট ঠোঁটের কালচের রং দেখে আমাকে প্রশ্ন করেছিল। আমি বলেছি তুমি সিগারেট খাও। সাথে এটাও বলেছি যে তুমি আমাকে সব সময় জ্বালাও। সব সময় কোন সময় বুঝেছি বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো। সজ্ঞানে অজ্ঞানে সব সময়ই জ্বালাও। একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি। সেদিন ট্রেনে তোমাকে শেষ দেখেছিলাম। ওই রিপ্তের সাথে ফেভিকলের মতো লেপটে ছিলে কেন? আমার বান্ধবীকে কি পছন্দ হয়েছে? পছন্দ হলেও ভুলে যাও, সে তোমার টাইপের নয়। তোমার জন্য 7 সমুদ্র 13 নদী যে পার করতে পারবে সেই তোমার হবে। আনন্দনগরে থাকতে রিপ্তি আর একটা কথা বলছে। আমি জানি এটা শোনার পর তুমি রাস্তাঘাট ভেঙে রিপ্তিকে মারতে যাবে। অবশ্য আমিও বকেছি। রিপ্তি মেয়েটা আস্ত একটা গুন্ডি, সব সময় পরের জিনিসে নজর দেয়। আমার জিনিসেও কত নজর দিয়েছে, এখনো দেয়। তোমার দিকেও নজর দিয়েছে। এই যে আসল কথাই তো বলতে ভুলে গিয়েছি। রিপ্তি বলেছে তুমি নাকি আমাকে ভালোবাসো। হাস্যকর কথা না? আমিও হেসেছি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, তুমি কেন আমাকে শাড়ি, আলতা, টিপ, চুড়ি উপহার দিলে? ফোনে এত কথা বললে তো ধমক দিতে, তাই লিখে পাঠালাম। বাসায় এসে ভদ্রভাবে জবাব দিতে পারলে আসিও, নয়তো আসবে না। ইতি, হিমালয়। বারান্দার ফ্লোরে সিগারেটের খণ্ড খণ্ড পড়ে আছে। পুরো বারান্দা ধোঁয়ায় নিমজ্জিত। মীরের হাতে হিমার কাঁচা হাতের অগোছালো চিঠি। স্বভাবগতভাবে হিমা যেমন চিঠিতেও বিপরীত নয়। এই পর্যন্ত মীর কতবার চিঠিখানা পড়েছে তার হিসেব নেই। মীরের মুখে তৃপ্তির হাসি। সে বিড়বিড় করে বলতে শুরু করে, তুই না চাইতে আমার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছিস হিমালয়, যার প্রমাণ তোর এই চিঠি। হিমা যদি এখানে উপস্থিত থাকতো তো নিশ্চিত সেই হাসি দেখলে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত আর বলতো, মীর ভাই, তুমি খুব পাজি হয়ে গেছো। মীর এসব ভেবেই হাসছে। চিঠিটা ভাঁজ করে বারান্দা থেকে বের হয়ে আসে। আলমারিতে সযত্নে রেখে মুঠোফোন হাতে নিয়ে ছাদের দিকে রওনা হয়। স্নিগ্ধ বিকালে হিমা বারান্দার গাছগুলোতে পানি দিচ্ছিল। আশা নাস্তা তৈরি করছে। এতক্ষণ সে মেয়েকে নিজের সাথে সাহায্য করার জন্য বকাবকি করছিল। আশা কাজকর্মে পটু, কিন্তু তার মেয়ে সবকিছুতেই কাজকলা। কে এই মেয়েকে বিয়ে করবে? কাজকর্মহীন মেয়েকে কিভাবে বিয়ে দিবে? এখনো সে বিড়বিড় করছে। হিমা এসব পাত্তা না দিয়ে ফুল গাছে পানি দিতে ব্যস্ত। হোয়াটসঅ্যাপে নোটিফিকেশনের আওয়াজ পেয়ে হিমা ফোনের দিকে এগোয়। রাদীপ হিমার ছবি পাঠিয়েছে, সবগুলো ক্যান্ডিড ছবি। মারিয়াতে হেসে হেসে কথা বলার সময় তুলেছে। রাদীপের বড় ফটোগ্রাফার হওয়ার জন্য দোয়া করে হিমা ঠিকই করেছে। সে পড়াশোনা বাদ দিয়ে ফটোগ্রাফির দিকে মনোযোগ দিলেই পারে। হিমা দ্রুত রাদীপকে কিছু লিখে পাঠায়, রাদীপ ভাই, তুমি পড়াশোনা ছেড়ে দাও। অপর পাশ থেকে রাদীপের জবাব আসে, কেন? হিমা তো দেখে কপাল চাপড়ে লেখে, 3 ইডিয়েট মুভির মধ্যে দেখোনি? ফারহান 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়েও শেষের ব্রেঞ্চের রোল ছিল, কিন্তু সে শেষে মস্ত বড় ফটোগ্রাফার হয়। কারণ কি ছিল? তার প্রাণের বন্ধু সাহায্য করেছিল বলেই তো। এই দেখো, আজ আমি তোমাকে সাহায্য করছি। যাও, তুমিও বিলাতে গিয়ে কোনো ভালো ফটোগ্রাফারের নৈকট্য প্রাপ্ত হও। দেখবে একদিন মস্ত বড় ফটোগ্রাফার হয়ে যাবে। বিশাল লম্বা মেসেজ লেখে হিমা মিটমিট হাসছে। সে জানে রাদীপ আর কোনো উত্তর দেবে না। সে তো কথা বলতে জানেই না। তার জায়গায় মীর থাকলে হিমার মনকে এখন তেতো করল্লা বানিয়ে দিত। মীরের কথা ভাবতে ভাবতে হিমার ফোনে নোটিফিকেশন চলে আসে। রাদীপ একটা ছবি পাঠিয়েছে, নিচে লিখেছে,
দেখ তো ছবিটা কেমন হয়েছে। হিমা ছবিটাকে জুম করে দেখে। রাদীপের থেকে 10 হাত দূরে মীর কারোর পিঠে হাত রেখে আসছে। হিমা সেখানেই জুম করে মীরের হাসির দিকে এক মনে তাকিয়ে থাকে। হিমাকে ভাবনার জগৎ থেকে টেনে আনা আর হিমালয় পর্বত জয় করা দুটোই সমান। মীরের হাসি মাখা মুখে হাত বুলিয়ে বলতে শুরু করে, কত বড় দুরন্ত তুমি মীর ভাই, আমার বান্ধবীকে বশ করে নিলে। রাস্তাঘাটে পথে বাজারে শুধু তোমার কথাই বলে। এই তুমি কি জাদু জানো? হিমার কথা শেষ হতেই ফোন বেজে ওঠে। সাথে সাথে ভয়ে ফোন হাত থেকে পড়ে যায়। ফোনের দেয়ালে ফোনদাতার নাম সেভ করে রাখা হয়েছে, জাদুকর লিখে। হিমা মীরের নাম এই নামে সেভ করেছে। দুদিন আগে অবশ্য মীর ভাই নামেই সেভ করা ছিল। শিরিপ্তির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রেগে নাম পাল্টে দেয়। হিমা বুকে 3 বার থুথু দিয়ে আশেপাশে তাকায়। সে ভেবেছে মীর আশেপাশে আছে। হিমার কথা সব শুনেও ফেলেছে। আশেপাশে কেউকে দেখতে না পেয়ে সে ফোন রিসিভ করে। হ্যালো বলার পূর্বই অপর পাশ থেকে মীরের কণ্ঠস্বর শোনা যায়। প্রেমপত্র লেখা শুরু করেছিস হিমালয়? তোর ইঞ্জিনিয়ার বাপ শুনলে তো আমাকে জেলে পড়বে। ওইটা প্রেমের পত্র হলো কিভাবে মীর ভাই? আমি কি একবারও ভালোবাসি মীর ভাই বলেছি? হিমার উত্তর যেন ঠোঁটে রাগাই ছিল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বলেও দিল কথার মর্মার্থ না বুঝেই। মীর তা শুনে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। চোখ বুজে লম্বা নিঃশ্বাস ফেলে বলে, এখন তো বললি। হিমার মুখের হাসি মুহূর্তেই উবে যায়। সে ভাবতেও পারেনি মীর তার কথার মানে এমন কিছু ধরে নিবে। সে মাথা না বোধক ইশারা করে বলে, এ মান্নার না, আমি তা ভিনি। অপর পাশে মীর হাসছে। ছাদের শেষ প্রান্তে ঘেঁষে দাঁড়িয়ে বলে, নিজের মুখেই স্বীকার করে অস্বীকার করছিস? এই তোর মায়ের শিক্ষা হিমালয়? কথায় না পেরে হিমা কেঁদে ফেলবে ভাব। সে নাক টেনে বলে, তুমি দূরে থেকেও আমাকে জ্বালাও মীর ভাই, আমি আর তোমার সাথে কথাই বলবো না। অপর পাশ থেকে ফোন কেটে যাওয়ার শব্দ আসলেও মীর ফোন কান থেকে নামায় না। সে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, এই কোন যন্ত্রণায় ফেললে তুমি? আমি তো শান্ত হতে পারছি না। আমার মন তার কাছে যে চুরি করে নিয়েছে, কিন্তু সেই বুঝে না। শুক্রবার শনিবার সরকারি ছুটির দিন। স্কুল কলেজ আদালতও বন্ধ, ছুটি থাকে। শুধু ছুটি থাকে না মায়েদের। এই 2 দিন তাদের কাজ আরো বেড়ে যায়। ধোয়া মোছা থেকে শুরু করে সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্ন এই দিনে করে। বেলা 10টা বাজে। হিমা ঘুমে মগ্ন। রাতে সজাগ থেকে রোমান্টিক মুভি দেখেছে। এখন সে স্বপ্নের রাজ্যে রোমান্টিক বর খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু সে তো আর জানে না তার রোমান্টিক রাজ্যে রোমান্স নিয়ে আসার মানুষ চলে আসছে। কলিং বেল অনবরত বাজছে। আশা সবজি কাটতে ব্যস্ত ছিল। ছুটির দিনে হিমেল বউকে টুকটাক কাজে সাহায্য করতে রান্নাঘরে চলে আসে। আজও এসেছে। মুরগির রোস্ট নাড়াচাড়া করছে আর আশাকে এই সেই বলে লজ্জা দিচ্ছে। কলিং বেল অনবরত বেজেই চলছে। আশা কিছুটা বিরক্ত হয়ে দরজা খুলতে চলে যায়। ভেতরে কি প্রেম করছিলে মাই ডিয়ার ফুফু? মীরের আকস্মিক আগমনে আশা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়। ফুফুকে দাঁড়িয়ে থাকতে দেখে মীর বিরক্ত হয়ে নিজেই বাড়িতে প্রবেশ করে। রান্নাঘরে উকি দিয়ে ফুফাকে দেখে দুষ্ট হেসে বলে, বউয়ের আঁচল ধরে ঘুরছেন ইঞ্জিনিয়ার সাহেব? ভালো ভালো। হিমেল সাহেব কিছুটা লজ্জা পায়। আশার স্তম্ভিত থেকে ফিরে এসে সোজা মীরের কান চেপে ধরে। কঠিন স্বরে বলে, বেয়াদব ছেলে, ফুপার সাথে মশা করিস। আজ আসবি বললি না কেন? কেন? বলে আসলে কি রোস্টের বদলে আলু ভর্তা আর ডাল রান্না করতে? আশা মীরের মাথায় চাটা মেরে হেসে উত্তর দেয়। বদমাস ছেলে। দুজনের কথার মধ্যে হিমেল সাহেব এসে উপস্থিত হয়। সে মীরকে দারুণ পছন্দ করে। একমাত্র মেয়ের জন্য মীরকে পারফেক্ট মনে হয়। তবে তিনি তা প্রকাশ করেন না। আজকাল ছেলে মেয়েরা নিজেদের পছন্দ মতো চলে। হিমেলরাও সেই কালে ভালোবেসেই বিয়ে করেছিল। হিমার কথা মীরকে বললে যদি হিতে বিপরীত কিছু হয়, তাই তিনি চুপচাপ থাকেন। মীরকে দেখে বলেন, এবার অনেক দিন থেকে যাবে। হিমারও পরীক্ষা শেষ। আমিও অফিস থেকে ছুটি নিয়ে সবাই একসাথে দূরে কোথাও বেড়াতে যাব। কথাটা মন্দ বলনি, হিমারও ভালো লাগবে। আশার কথা শেষ হতেই মীর উপরে তাকায়। সেদিকে চোখে ইশারা করে আশাকে জিজ্ঞেস করে, তোমার বোকামিটা কোথায় ফুপু? আমাকে দেখে যদি এবার বোকা বোকা কথা বলে তো থাপ্পড় দিয়ে লাল করে ফেলবো। যা ইচ্ছে করিস, আমি বাকি রান্না শেষ করি। তুই উপরে গেস্ট রুমে গিয়ে রেস্ট কর। মীর আর কথা বাড়ায় না। তার অবচেতন মন হিমাকে খুঁজে বেড়াচ্ছে। ব্যাগ কাঁধে তুলে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে থাকে। হিমার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তার হৃদস্পন্দন বেড়ে যায়। হিমাকে একটি পলক দেখার লোভ জাগে। সে না চাইতেও আবারও হিমার অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ করে। হিমা ডান পাশ ফিরে ঘুমোচ্ছে, কাঁধ বরাবর কাঁথা মুড়িয়ে রাখা।
ডান হাতের তালুর উপর বাম হাত রেখে তার উপর ঘুমোচ্ছে। মীর বিনা আওয়াজে নিচে বসে তার হাতের পিঠের সাহায্যে হিমার গাল ছুঁয়ে দেয়। হিমা নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুমের ঘরে মুস্কি হাসে। মীর তা ক্যামেরা বন্দি করে নেয়। এরপর মাতাল সুরে বলে, তোর স্বপ্নের কারণ যেন আমি হই হিমালয়। সপ্তাহের 5 দিনের ব্যস্ততায় টাউনে যেমন শব্দ দূষণ হয়, তেমনি ভাবে ছুটির দিনে থাকে শান্ত, শব্দহীন, নীরব। সেদিন কর্মজীবী মানুষদের সকাল শুরু হয় বেলা 11টায়। বাচ্চারাও নিজেদের মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার জন্য বেলা করেই ঘুম থেকে ওঠে। হিমাও তেমন, ছুটির দিনে বেলা করেই ওঠে। তার উপর গতকাল রাতে সে সিনেমা দেখেছে। চোখ ভরা তার ঘুম। সাউন্ড বক্সের দাম দাম আওয়াজ হিমার ঘুমের ব্যাঘাত ঘটায়। সে বালিশ কানের উপর রেখে ঘুমাতে চেষ্টা করে। অতি উচ্চ আওয়াজে তার চেষ্টা বিফলে যায়। শোয়া থেকে লাফ দিয়ে উঠে আওয়াজের উৎস কোথায় তা বুঝতে চেষ্টা করে। হিমার কম্পিউটার, সাউন্ড বক্স সব নিজের ঘরেই থাকে। অন্য ঘরের সাউন্ড সিস্টেম নেই। হিমার সর্বপ্রথম কম্পিউটারের টেবিলের দিকে নজর যায়। কাঙ্ক্ষিত স্থানে কম্পিউটার না পেয়ে তাৎক্ষণিক ঘর থেকে বের হয়ে যায়। হিমার ঘর থেকে সামান্য এগিয়েই মেহমানদের থাকার ঘর। সেখান থেকে সাউন্ড বক্সের আওয়াজে আসছে। ভালো গান হলেও মনকে বোঝানো যেত। হিমার সবচেয়ে অপছন্দের গান বাজছে। তো এই কারণেই হিমার মাথার মস্তিষ্কের আগুন টকবক করে চলছে। সে গেস্ট রুমের দরজা জোরে খুলে দেখে মীর ফুল ভলিউমে সাউন্ড বক্স ছেড়ে নিজেই কানে হেডফোন দিয়ে কারো এসকে যাচ্ছে। মীরকে এই সময় এভাবে দেখে হিমা হতভম্ব হয়ে যায়। মীরের কাছে এসে কান থেকে হেডফোন খুলে দূরে ছুঁড়ে ফেলে বলে, মীর ভাই। মীর গান বন্ধ করে না, বরঞ্চ কম্পিউটারের কাছে গিয়ে হিমার অপছন্দের আরেকটা গান ছেড়ে দিয়ে নিজেও গাইতে থাকে। হাতে আমার নেশার বোতল, চক্ষু দুইটা লাল, কার ঠোঁটে রাজ পরশ পাইয়া হয় প্রিয়ার সকাল। হিমার রাগে কান চেপে ধরে জোরে চিৎকার দিয়ে আবারও বলে, আমার ঠোঁটে কারোর পরশ পড়েনি মীর ভাই, তুমি এই গান বন্ধ করো। মীর সাথে সাথে গান বন্ধ করে দেয়। গলা তার শুকিয়ে গেছে। হিমাকে জ্বালাতে এসে সেই ভেতরে চলে যাচ্ছে। টেবিলের উপর থেকে এক গ্লাস পানি ঢক ঢক করে পান করে লম্বা নিঃশ্বাস ত্যাগ করে। হিমা নির্বিকার চিত্তে মীরের কাণ্ড দেখে কাছে এসে বলে, আর এক গ্লাস পানি এনে দিব মীর ভাই। মীর আহত দৃষ্টিতে হিমার দিকে তাকায়। কম্পিউটার একটি সফট গান ছেড়ে বলে, তুই তো এখনই আমাকে মেরে ফেলেছিলি হিমা। তোর ঠোঁটের পরশ সম্পর্কে কি আমি একবারও জিজ্ঞেস করেছি? তোমার কি সব কথা মুখে বলতে হয় নাকি মীর ভাই? তোমার আচরণেই তো সব কথা বুঝিয়ে দাও। মীরের মনে এবার দুষ্টুর রাজা ভর করে সে হিমার আরেকটু কাছে এসে বলে, আমি তো এবার কিছুই করিনি, তবুও তুই তোর ঠোঁটের বিশ্লেষণ করে দিলি। কিন্তু তোর ঠোঁটের টেস্ট কেমন তা তো বললি না হিমালয়। মীরের কথা শেষ হতেই হিমার হাত আপনা আপনি তার ঠোঁটে চলে যায়। আলতোভাবে ঠোঁটে স্পর্শ করে দূরে সরে যেতে যেতে বলে, তুমি আমার দিকে আর একবারও তাকাবে না মীর ভাই। তোমার নজর খারাপ হয়ে গেছে। তোমার জন্য ওই রিপ্তি ঠিক আছে। রিপ্তির কথা বলতেই মীরের চিঠির কথা স্মরণে আসে। তার আসার মূল উদ্দেশ্যই তো ওই চিঠি। হিমা চলে যাচ্ছিল। মীর তাকে উচ্চস্বরে ডাকে। দাঁড়া হিমালয়। হিমা দাঁড়িয়ে যায়, কিন্তু মীরের দিকে ফিরে তাকায় না। উল্টো হয়েই উত্তর দেয়, ফিরতে ডাকতে হয় না, ফিরতে ডাকতে হয় না। তা তুমি জানো না মীর ভাই? শুনেছি অমঙ্গল হয়। কুসংস্কার কথা বলবি না হিমালয়। চিঠিতে কি কি লিখেছিলি মুখস্থ বল। এক লাইন এদিক সেদিক হলে তোর এই ছবি আমি সবাইকে দেখিয়ে দিব। হিমার সামনে তার অগোছালো একটি ছবি ধরে মীর, যেখানে হিমা ঘুমের মধ্যে হা করে ঘুমাচ্ছে। মীর তা কম্পিউটার আনার সময় তুলেছিল। হিমা তা দেখে কেঁদে দেওয়ার মতো অবস্থা। সে কোনো রকম নাক টেনে প্রশ্ন করে, সবটাই বলতে হবে মীর ভাই? আমি তো মুখস্থ করিনি। মীর একটি চেয়ার টেনে উল্টো করে সিরিয়াস মুডে তাতে বসে। মীরের ভাবসাব দেখে হিমা বুঝতে পারে আজ সে বাঘের খপ্পর পড়েছে। এর থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। সে মনে মনে ফোন দিয়ে আটে কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবে। এদিকে মীর এক দৃষ্টিতে হিমাকে দেখছে। ব্রুজোড়া উঁচু নিচু করে সে কোনো ফন্দি করছে। ফোলা ফোলা চেহারায় ঘুমান্ত ভাব বিরাজমান। পরিধানের শোয়ার পোশাক, কাঁধে একটা ওড়না জড়ানো। মীরকে সায়স্তা করতে নিশ্চয়ই তাড়াহুড়ায় পড়ে এসেছে। হিমার মাথার চুল কোমর পর্যন্ত একদম স্ট্রিট নয়, সামান্য আঁকাবাঁকা। মীরের ওই কেশব খুব পছন্দের। ঢেউ খেলানো চুলে তো মাঝে মাঝে লাল গোলাপ পরিয়ে দিতে ইচ্ছে করে তার। হিমাকে দেখতে দেখতে মীরের নেশা ধরে যাচ্ছে। হৃদয়ের যন্ত্রটা দ্রুত গতিতে লাফাচ্ছে। মীর আস্তে করে বুকের বাম পাশটায় হাত রাখে। অনুভব করে হৃদয়ের অস্থিরতা। হিমা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলে, তুমি কি আমাকে ভালোবাসো মীর ভাই? মীর স্তব্ধ বনে যায়। উত্তর দেওয়ার জন্য মুখ খুলবে তার আগেই গেস্ট রুমে আসা প্রবেশ করে। হিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে তোর পাকনামি।
মীর কখন থেকে এসে বসে আছে, চা নাস্তার কথা জিজ্ঞেস না করে বকবক করছিস। ফ্রেশ হয়ে নিচে যা। হিমা ঘর থেকে বের হতে নারাজ। সে আসার কথা উপেক্ষা করে বলে, মা মীর ভাই থেকে আমার প্রশ্নের উত্তর শুনে চলে যাব। তুমি তাকে বলো বলতে। আশা বিছানায় বসতে বসতে শুধায়। কোন প্রশ্নের উত্তর দিবে? হ্যাঁ রে মীর। মীর থতমতো খেয়ে যায়। হিমাকে চোখ রাঙিয়ে ধমকে বলে। ওই কিছু না ফুফু। এরপর হিমার উদ্দেশ্যে বলে, তোর মতো খচ্চর মেয়ে আমি এই জীবনে কোথাও দেখিনি। হিমালয়, ঘুম থেকে উঠে ব্রাশ না করে কথা বলছিস? তোর মুখের গন্ধ আমি এখানে থেকে বসে পাচ্ছি। হিমা ঠিকই বলে, মীরের কথায় জাদু আছে। সেটা হিমাকে জ্বালানোর জন্য হোক বা অন্য কোনো মেয়ে পটানোর জন্য হোক, মীরের কথা হিমার গায়ে লেগেছে। সে ক্ষোভে ক্রোধে হনহন পায়ে ঘর থেকে বের হয়ে চলে যায়। আশা মীরের কথায় হাসছে। সে মীরের সাথে কথা বলতে শুরু করে। বিকালের অবসর সময়ে হিমেল সাহেব বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। হিমা এটা শুনে খুব খুশি হয়। আলমারি থেকে বেছে বেছে কালো রঙের থ্রি পিস বের করে। চুলগুলো ছেড়ে দিয়ে চোখে কাজল পরে নেয়। ঠোঁটে নুট কালারের লিপস্টিক, কানে মাঝারি ঝুমকা। বেশ, হিমা তৈরি। হিমেল সাহেব নিচ থেকে হিমাকে ডাকছে। সে আসছি বলে হাত ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি ডিঙিয়ে নিচে নামতে থাকে। মীর সোফায় বসে ফোন ঘাটছিল। হাই হিলের খটখট আওয়াজে চোখ তুলে সিঁড়ির দিকে তাকায়। মুহূর্তেই মীরের হার্টবিট বেড়ে যায়। মীর সোফা থেকে না পড়ে গেলেও তার হাত ঠিকই ঢলে পড়ে। হিমা সোজা মীরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। বাম হাত মীরের সামনে ধরে বলে, ঘড়িটা ঠিক মতো লাগিয়ে দাও তো মীর ভাই। মীর এক দৃষ্টিতে হিমার ফর্সা হাতের দিকে তাকিয়েছে। তার ইচ্ছে করেছে হিমাকে বলতে, আমাকে মেরে ফেলে হিমালয়, তবু এভাবে কাছে আসিস না, নয়তো আমি হার্ট অ্যাটাক করবো। মনে মনে বললেও মীর নিশ্চুপে তার হাত জোড়া এগিয়ে দেয়। কাপা হাতে হিমার হাতের বন্ধনীতে হাত লাগায়। তোমার কি কাঁপুনি রোগ আছে নাকি মীর ভাই? সব সময় এত কাঁপো কেন? ওষুধ খাও না? মীর কাজ শেষ করে সোফায় হেলান দিয়ে বসে। লম্বা নিঃশ্বাস ত্যাগ করে নেশা জড়ানো কণ্ঠে উত্তর দেয়, তোরও এই রোগ হবে হিমালয়। সেদিন তুই আমার কাছে আসবি, আমার মতোই ছটফট করে বলবি, আমাকে বাঁচাও মীর ভাই, আমি আর সইতে পারছি না। আমি সেদিন ওষুধই বলে দিব। যাদের জীবনে এখন পর্যন্ত একবারও জেলে যাওয়ার সৌভাগ্য হয়নি, তাদের জন্য জেলে যাওয়ার দারুণ এক সুযোগ। উত্তরা ৩ নম্বর সেক্টরে RAK টাওয়ারের ৪র্থ তলায় উত্তরা সেন্ট্রাল জেল ক্যাফেতে হিমেল পরিবারদের নিয়ে এসেছেন। সাদা কালো কম্বিনেশনের জেলখানা ১৪ শিকের রং দেখেই হিমার ভয় হচ্ছে। সে বান্ধবীদের কাছে অনেক শুনেছে। সে জানে ভয় পাওয়ার কিছু নেই। এই জেলে আসলে বরং সাজার বদলে পাওয়া যাবে সুস্বাদু সব খাবার খাওয়ার সুযোগ। আর তাই কারাগারের ভেতর বসে খাবার খাওয়ার চমৎকার এই অভিজ্ঞতা পেতে চলে হিমেল পরিবারদের নিয়ে এসেছে। হিমার ভীতু চোখ মীরের চোখে এড়ায় না। হিমেল এবং আশাকে ৭৮৬ নামের কারাগারে বসে হিমাকে নিয়ে বাহিরে চলে আসে। মীর এত দ্রুত কাজ করেছে যে হিমা বুঝে আসার আগে সে তাকে বাহিরে নিয়ে আসে। হিমা ঘুরে ঘুরে কিছু প্লাকার্ড ছুঁয়ে দিতে থাকে। মীর কোথায় থেকে এসে হিমার হাতে হাত করা পরিয়ে দেয়। হিমা হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, আমি তোমার কি চুরি করেছি মীর ভাই? মীর হাসি মুখে উত্তর দেয়। মম, হিমা তড়িৎ গতিতে ফিরে তাকায়, একদম চোখ বড় করে। মীর ভাবলেশহীন এদিক সেদিক দেখছে। সে এই মুহূর্তে যে হিমার চোখ কানে বোম ফাটিয়ে দিয়েছে সেই ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। অথচ হিমার অন্তরে অজানা যন্ত্র সমান তালে লাফাচ্ছে। হাত বাঁধা বিধায় সেখানে ছুঁয়ে দিতেও পারছে না। মনের সাথে শরীরও কাঁপছে। হিমা লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে। শুধু তা দেখে মীর বলে, বুঝতে পারছিস আমার এখানে কেমন হয়? খুব তো পারিস আমাকে তোর আগুনে ভস্য করতে। এবার তুই ভস্য হ হিমালয়। কিন্তু আমি তো এখানে কোনো আগুন দেখতে পাচ্ছি না মীর ভাই, না শুনতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়ির হর্ন। তুমি কোন আগুনের কথা বলছো একটু খুলে বলো শুনি। মীরের ইচ্ছে করছে 4 তলা থেকে লাফ দিয়ে নিজের জান দিয়ে দিতে। হিমা কি তার কথা সত্যিই কিছু বুঝে না, নাকি অবুঝছে যে মীরের ধৈর্যের পরীক্ষা নেয়? হিমার দিকে তাকিয়ে দেখে নিষ্পাপ চোখে মীরের উত্তরের আশায় তাকিয়ে আছে। সে রেগে শুধায়, তোর মাথায় কি মস্তিষ্ক নামক যন্ত্র আছে, নাকি মস্তিষ্ক ছাড়াই জন্মেছিস? তোকে যে বিয়ে করবে তার জীবন দফা রফা হয়ে যাবে। তুমি তো আর আমাকে বিয়ে করবে না, তাহলে এত চিন্তা করছো কেন মীর ভাই? মীর রাগে হিমাকে ওইভাবেই একা ফেলে চলে আসে। পেছন থেকে হিমা ব্যথিত কণ্ঠে চিৎকার করতে থাকে, আমাকে একা ফেলে যেও না মীর ভাই। মীর বিড়বিড় করতে করতে আশার পাশে এসে বসে। আশা মীরকে একা আসতে দেখে মেয়ের কথা জিজ্ঞেস করে, হিমা কই রে? দেখো গিয়ে জেলখানায় ঢুকে কোনো বোকামি করছে। মীরের চাবানো কথায় আশা বুঝতে পারছে এরা আবারও ঝগড়া করেছে। সে নিজে এগিয়ে যায় হিমাকে উদ্ধার করতে।
এদিকে মীর রাগে কাঁপছে। সে এমন এক বোকা মেয়েকে মন দিয়ে ফেলেছে যাকে মন বোঝাতে তাকে ভালোই নাকে চুবানি খেতে হচ্ছে। মীরের টেনশনে হাত নিষ্পিস করছে। সে হিমেলের দিকে তাকায়। ভদ্রলোক খাবারের মেনু পড়তে ব্যস্ত, মুখে হালকা শীষ বাজিয়ে শুধায়। হবে নাকি? 2 আঙুলের ইশারা হিমেল সহজেই বুঝে যায়। ঘাড় একটু উঁচু করে সতর্ক দৃষ্টি ফেলে ফিস ফিস সুরে জবাব দেয়। বউ বাচ্চার সামনে কেস খাওয়াবে নাকি? রাতে ডাবল আয়োজন করবো, তখন এসো। মীর হিমেলের কথায় বুড়ো যুগল কুচকে নেয়। এরপর চোখের ইশারার হ্যাঁ বলে দুজনেই হেসে ফেলে। আশা হিমার হাত কড়া খুলে নিয়ে আসে। এতটুকু সময়ে বেচারি হিমা কেঁদে কুটে একাকার। কাজল কালো চোখ জোড়া ফুলে গেছে। মীর এক পলক সেদিকে তাকিয়ে মেনু কার্ডে মনোযোগ দেয়। হিমা চিকেন আইটেম খুব পছন্দ করে, তার সাথে পাস্তা। মীর নিজের জন্য সি ফুড অর্ডার করে আর আশা হিমেল বিফ আর কফি। ইতিমধ্যে খাবার চলে আসলে হিমার নজর সি ফুডের দিকে যায়। মীর খুব মজা করে তা খাচ্ছে। হিমার ওইসব সেদ্ধ খাবার দেখে নিজের খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। তার হাত গুটিয়ে নেওয়া দেখে মীর বিরক্তির সুরে বলে। আবার কি হলো ড্রামা কুইন? তুমি কাঁচা গোস্ত খেতে পারবে মীর ভাই? হিমার আহত স্বর শুনে মীর খাওয়া বন্ধ করে দেয়। পাশাপাশি বসার কারণে সে হিমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে। আর একটা কথা বললে তোর গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাবো। হিমালয়, আমাকে আর জ্বালাস না। হিমার রাগে মীরের মতোই ফিস ফিস করে জবাব দেয়। তুমি রাক্ষস নামক মীর গুন্ডা মীর ভাই, তোমার সাথে কথা নেই। হিমার রাগ করা দেখে মীর চিংড়ি বেছে তার প্লেটে রাখে। চোখের ইশারায় একবার টেস্ট করতে বলে। হিমা মাথা না বোধক ইশারা করে মা না করায় মীর চোখ রাঙায়। বেচারি হিমা কাদো কাদো চোখে ঠোঁট উল্টে তা মুখে নেয়। 2-1 বার চাবানোর পর হিমার চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। সে ভেবেছিল নুন মশলাহীন শুধু চিংড়ি সেদ্ধ করে হয়তো পরিবেশন করা হয়, কিন্তু হিমার ধারণা ভুল। ভিন্ন ভিন্ন মশলার ফ্লেভারে চিংড়ি খেতে মজাদার লাগছে। মীর নিজের সব চিংড়ি হিমাকে বেছে দেয়। আশা তা দেখে বলে, ওকে সব দিচ্ছিস যে, তুই খাবি কি? মীর তখন হিমার দিকে তাকিয়ে দুটো স্বরে জবাব দেয়। কেন? ওর গোস্ত? বাসায় ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। অবশ্য ঢাকা শহর রাত 12টায় সন্ধ্যা হয়। মানুষের আনাগোনা চলতেই থাকে। হিমার আজ বেশি খাওয়া হয়ে যাওয়ায় সে সরাসরি উপরে চলে যায়। এখন সে শাওয়ার নিয়ে লম্বা ঘুম দিবে। আশা রান্নাঘরে কফি বানাতে গিয়েছে। ঘুমানোর আগে তার বই পড়ার অভ্যাস। বইয়ের সাথে গরম কফির কম্বিনেশনটা তার মন ভালো করে দেয়। এই ফাঁকে মীর ও হিমেল ছাদে চলে যায়। দুজন আয়েশ করে ছাদে সাজানো বেতের চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া আকাশে উড়াতে থাকে। একসময় হিমেল গলা পরিষ্কার করে জিজ্ঞেস করে, তা বিয়ে শাদী করবে না? মীরের উত্তর দিতে ইচ্ছে করছিল। এখনো তো আপনার মেয়েকে মনের কথা জানাতেই পারলাম না। তার আগেই বিয়ে? দেখা যাবে আমি বিয়ের আসরে বসলে সেখানে আপনার মেয়ে এসে বলবে, মীর ভাই তুমি কত নারীর মন ভেঙে বিয়ে করতে বসলে। মীর হিমার কথা ভেবে হাসে, অকপটে উত্তর দেয়, আমার মতো ছোট বাচ্চার উপর এত বড় বোঝা দিও না ফুফাজি। শেষে আমার বউয়ের সাথে আমার সংসার না করে তোমার করতে হবে। মীরের কথায় হিমাল কেসে ওঠে। সে নরম সুরে জবাব দেয়, আশাই প্রথম, আশাই শেষ, আর কাউকে এই জীবনে চাই না। মীর চুপচাপ কথাটা শুনে। এরপর গাঢ় আধার আকাশের দিকে নজর দিয়ে আনমনে বলে, পৃথিবীর সমস্ত প্রেমিকের দীর্ঘ অপেক্ষার রাত ফুরিয়ে প্রেম নেমে আসুক। প্রেম নামক অসুখে প্রেমিকারাও আক্রান্ত হোক, তবে এই কাল পরিবর্তন হবে। বাগানে সারা বছরই ফুল ফুটবে। গভীর রাতে হিমার ঘুম ভেঙে যায়। তৃষ্ণায় গলা শুকিয়ে আসে। সে ঘুম ঘুম চোখে নিচে নেমে এসে ফ্রিজ খুলে বোতল বের করে ঢক ঢক করে পান করে ফিরে আসতে নিলেই কোনো কিছুর সাথে হোঁচট পড়ে যেতে নিলে এক জোড়া হাত এসে ধরে ফেলে। হাত জোড়ার মালিক হিমাকে বুকে টেনে নেয়। হিমা স্পষ্ট সেই মানুষটার হৃদয়ের আওয়াজ শুনতে পায়। হিমার কাছে শব্দটা ভালো লাগছে। সে চোখ বন্ধ করে শুনতেই থাকে। কিছু সময় পার হতেই মানুষটার কথা হিমার কানে আসে। সে ধীর স্বরে বলে, তুই ঠিক আছিস হিমালয়? হিমা মীরের বুকে হাত চেপে দূরে সরে যায়। নিজের দ্রুত বক্ষ স্পন্দন টের পেয়ে বলে, মীর ভাই। মীর খাবারের টেবিলে সাজানো চেয়ারে ধপাস করে বসে পড়ে। এরপর নিচু স্বরে বলে, আমি ঘরে যাই হিমালয়। হিমা ভাবে মীরের আবার অসুখ হয়েছে, তাই সে না গিয়ে আরো কাছে এসে বলতে শুরু করে, আজ আমি কোথাও যাব না মীর ভাই, তোমার আবার অসুখ হয়েছে, মাকে ডাকবো? আমি মরে গেলেই বা তোর কি হিমালয়? অন্য একজন ছেলের গলায় ঝুলে পড়বি? মীরের চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে। হিমা তা দেখে বেশ ভয় পেয়ে যায়। আমি অন্য কাউকে বিয়ে করব না মীর ভাই। মীর এই কথা শুনে বলে, তাহলে আমাকে করবি তো? হিমানির উত্তর,
এক পা করে পেছনে চলে যেতে নিলে মীর তার হাত ধরে ফেলে খুব শক্ত করে। এরপর কাছে টেনে কানের কাছে ফিস ফিস করে বলে, ভালোবাসবি নাকি ভালোবাসতে দিবি? চিঠি বলা হাস্যকর কথা যদি সত্য হয়, আমায় তখন কি গ্রহণ করবি? আজ সকাল সকাল হিমা তড়িঘড়ি করে তৈরি হয়ে নিচে নেমে আসে। মা বলে কয়েকবার ডেকে নিচেই রান্নাঘরে প্রবেশ করে চা বসায়। বাইরে ফিরে সোফার দিকে নজর যেতেই আটকে ওঠে সে। মীর সারা রাত এখানে ঘুমিয়েছিল।